লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হয়েছে সেটি পরিকল্পনা মাফিক নয়, তাড়াহুড়োতে এই বিস্ফোরণ হয়েছে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট তাদের চাঞ্চল্যকর তথ্যে উঠে আসে। বিস্ফোরক পুরোপুরি তৈরি করে উঠতে পারেনি উমার নবী, তাই মাত্রা সীমিত, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। কোনো শার্পনেল মেলেনি এবং গোয়েন্দারা অনুমান করছে সর্বোচ্চ ক্ষতির জন্য ওই বিস্ফোরক প্রস্তুত ছিলই না। যদিও সেভাবে প্রস্তুত করা হতো তাহলে ফল আরো ব্যাপক হতো, আরো বেশি ক্ষতি হতো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু ওই বিস্ফোরক পুরো মাত্রায় তৈরি করতে উঠতে পারেনি জঙ্গিরা, এমনটাই অভিযোগ উঠছে। অর্থাৎ দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে সে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক হয়নি, সে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক হয়নি, অর্থাৎ অন্য জায়গায় সে বিস্ফোরণ করার কিন্তু কথা ছিল। তবে তার আগেই তাড়াহুড়োতেই এই বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে গোয়েন্দা সূত্রে, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ দিল্লির বুকে, রাজধানীর বুকে যে ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণ যেটি রিপোর্টে উঠে আসছে, কোনো রকম সেই বিস্ফোরণের পরিকল্পনা ছাড়াই দিল্লির লালকেল্লার সামনে চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে যে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণ কোনো পরিকল্পনা মাফিক ছাড়াই হয়েছে। অর্থাৎ বিস্ফোরক এখনো পর্যন্ত যেটি জানা যাচ্ছে সেটি প্রস্তুতি হয়নি সে সময়, অর্থাৎ যদি প্রস্তুত হতো তাহলে তীব্রতা আরও বেশি বেড়ে যেত। যেখানে এই প্রস্তুত না হওয়াতেই প্রায় 22টি গাড়ি ঝলসে গেছে, সেখানে প্রস্তুত হলে সেই বিস্ফোরক আরও কতটা জোরে হতে পারত সেদিকে কিন্তু উঠছে বড় প্রশ্ন। ফের একবার নিরাপত্তার নজরে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বিস্ফোরক পুরোপুরি তৈরি করে উঠতে পারেনি উমর নবী, এমনটাই গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, বড় খবর বলা যেতে পারে যে দিল্লির বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়, যে বিস্ফোরকের মাধ্যমে এই বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরক প্রস্তুত হয়নি, পরিকল্পনা মাফিক হয়নি, তাড়াহুড়োতেই হয়েছে, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে উঠে আসে। গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। যেখানে আমরা এর আগেও দেখেছি পেহেলগাঁও সন্ত্রাসী হামলা, তারপরেই কিন্তু আমরা দেখলাম দিল্লিতে এই বিস্ফোরণ, যেখানে এখনো পর্যন্ত প্রায় 12 জনের মৃত্যু হয়েছে, মানুষ ঝলসে গেছে, তাদের দেহ শনাক্ত করা যাচ্ছে না। এরই মাঝে এক নয়া মোড়, এক চাঞ্চল্যকর মোড় উঠে আসছে, যেখানে জানা যাচ্ছে যে লালকেল্লার সামনে যে বিস্ফোরণ হয়েছিল সেটি পরিকল্পনা মাফিক হয়নি, সেই বিস্ফোরণ আগেই হয়ে গেছে, তাড়াহুড়ো করে হয়ে গেছে, এমনটাই কিন্তু গোয়েন্দা সংস্থার রিপোর্টে তথ্যতে এমনটাই উঠে আসছে। এবং এতেই ফের একবার বড় প্রশ্ন উঠে যাচ্ছে, যেখানে হরিয়ানা থেকে দিল্লিতে একটি গাড়ি এলো, 11 ঘন্টার ব্যবধানে একটি গাড়ি এলো, এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে আসছে, অথচ কোনো রকম নিরাপত্তা ছাড়া, অর্থাৎ নিরাপত্তা বাহিনী কোনো রকম তল্লাশি অভিযান করেনি। একটি গাড়িতে বিস্ফোরক হরিয়ানা থেকে দিল্লিতে 11 ঘন্টা ধরে নিয়ে আসা হলো এবং তারপরেই এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা আপনাদের দেখাবো বিস্ফোরিত গাড়িটির যে 11 ঘন্টার রুট ম্যাপ ছিল সেটি দেখাচ্ছি। লালকেল্লার উদ্দেশ্যে প্রথমে ফরিদাবাদ থেকে, অর্থাৎ হরিয়ানা থেকে কিন্তু গাড়িটি রওনা দেয়। সোমবার সকাল 7:30টার ঘটনা, ফরিদাবাদ এশিয়ান হাসপাতালের সামনে বাইরে এই গাড়িটি দাঁড়ায়। এরপর সোমবার সকাল 8:13 ঘটনা, বন্দরপুর টোল গেট থেকে প্রবেশ করে দিল্লিতে, অর্থাৎ বন্দরপুর পেরিয়ে দিল্লিতে প্রবেশ করে গাড়ি। এরপরেই সোমবার সকাল 8:20 ঘটনা, যখন ওখলা শিল্প এলাকার কাছে একটি পেট্রোল পাম্পের কাছে গাড়িটি দাঁড়ায়। সেখানেই কিন্তু উঠছে ফের একবার প্রশ্ন, টোল প্লাজা পেরিয়ে গেল, কোনো রকম তল্লাশি হলো না। এরপরে কিন্তু বিকেলের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, যে বিকেলে জানা যাচ্ছে লালকেল্লা কমপ্লেক্সের কাছে গাড়িটি পার্কিং লটে প্রবেশ করে। লালকেল্লা যেটি একটি গুরুত্বপূর্ণ, আমাদের ভারতবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেই লালকেল্লার সামনে গাড়িটি প্রবেশ করে। এবার সন্ধ্যা 6:28 ঘটনা, পার্কিং লট থেকে বেরিয়ে মেট্রো স্টেশন 1 নম্বর গেটের দিকে রওনা দেয় গাড়িটি। এবার সন্ধ্যা 6:52 ঘটনা, সেই মুহূর্তের ঘটনা যখন চলন্ত গাড়িতে বিস্ফোরণ ঘটে। ট্রাফিক সিগন্যালের সামনে যখন রেড অ্যালার্ট দেয়, রেড সিগন্যাল যখন দেয়, সে সময় গাড়িটি ধীর গতিতে ছিল এবং তারপরেই এই বিস্ফোরণ হয়। এতেই কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে গেছে। এবং যেটি জানা যাচ্ছে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে যে রিপোর্ট ইতিমধ্যেই এসেছে, সেখানে জানা যাচ্ছে যে লালকেল্লার সামনে যে বিস্ফোরণ হয়েছে সেটি পরিকল্পনা মাফিক হয়নি, তাড়াহুড়ো করে হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। সেই জন্যই কিন্তু যে বলা যাচ্ছে তীব্রতা এতটা কম ছিল। যদিও সেই তীব্রতা নিয়ে প্রশ্ন যদি উঠে, 12টি গাড়ি ঝলসে গেছে, 22টি গাড়ি ঝলসে গেছে, 12 জনের মৃত্যু হয়েছে, তবুও বলা হচ্ছে যে এটি যদি পরিকল্পনা মাফিক হতো তাহলে আরও বেশি ঝলসে যাওয়ার একটি সম্ভাবনা ছিল, আরও বেশি তীব্রতার কিন্তু একটি সম্ভাবনা ছিল।
লালকেল্লার কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয়, এমনটাই চাঞ্চল্যকর রিপোর্ট কিন্তু উঠে আসছে। সোমবার সন্ধ্যার ঘটনা, সেই ঘটনায় কিন্তু রীতিমতো আটকে উঠেছে গোটা ভারতবাসী। যেখানে যেটি খবর মিলেছিল সোমবার দুপুরে হরিয়ানার একটি বেসরকারি হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল RDX সহ একাধিক আগ্নেয়াস্ত্র, এবং তারপরেই দেখা যাচ্ছিল সোমবারেরই ঘটনা দুপুরে যেখানে হরিয়ানা থেকে উদ্ধার হয়েছিল এই চাঞ্চল্যকর তথ্যগুলি, সেখানেই এবার সোমবার বিকেলের ঘটনা আমরা দেখাচ্ছি, বিস্ফোরণের সময়ের ঘটনা দেখাচ্ছি, যেখানে হরিয়ানার একটি গাড়ির নাম্বার প্লেট মিলেছে। এই বিস্ফোরণের পর যে গাড়ির অবশিষ্টাংশ মিলেছে, সেই অবশিষ্টাংশ নাম্বার প্লেট অনুযায়ী এটি হরিয়ানার গাড়ি, অর্থাৎ ঘুরে ফিরে ফের একবার হরিয়ানায় গিয়ে বিষয়টি উঠে আসছে। এবং যেটি জানা যাচ্ছিল হরিয়ানার মোহাম্মদ সালমান, তার নামে গাড়ির রেজিস্ট্রেশন ছিল, কিন্তু মোহাম্মদ সালমানকে গ্রেফতার করার পর, জিজ্ঞাসাবাদ করার পর যে চাঞ্চল্যকর আরেকটি বিষয় উঠে আসছিল যে মোহাম্মদ সালমান গাড়িটি বিক্রি করেছিলেন মোহাম্মদ মোহাম্মদ উমারকে, ডক্টর মোহাম্মদ উমারকে। ফের একবার কিন্তু প্রশ্ন উঠছে যে হাসপাতালে মিলল সেই RDX বোমা, এবং সেই গাড়ির চালক, গাড়ির মালিক, তিনিও একজন ডাক্তার। সেক্ষেত্রে কোথাও না কোথাও যে লিঙ্ক রয়েছে বিষয়গুলি, সেগুলো গোয়েন্দা দপ্তর পুরো বিষয় তদন্তে নেমেছে। এবং তারপরে যে আরেকটি চাঞ্চল্যকর বিষয় উঠে আসছে যে মোহাম্মদ উমার, তিনি এটি পরিকল্পনা মাফিক করেননি। চাঞ্চল্যকর বিষয় কিন্তু উঠে আসছে, তাড়াহুড়ো করে হয়েছে এই বিস্ফোরণ। যদি বিস্ফোরণ পরিকল্পনা মাফিক হতো তাহলে আরও বড় এক্সপোজার হতো, আরও বেশি ধ্বংস হতো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যেখানে 12 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, এই বিস্ফোরণ যদি পরিকল্পনা মাফিক হতো তাহলে আরও ভারতীয়দের প্রাণ যেত, এমনটাই কিন্তু গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এমনটাই কিন্তু রিপোর্ট উঠে আসছে। সামনে আরেকটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। সোমবার সন্ধ্যায় 6:52 লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে একটি সাদা I-20 গাড়িতে যে বিস্ফোরণ হয়, সেখানে 12 জন নিহত হয়েছে। সূত্রের খবর অনুযায়ী আমরা জানতে পারছি গাড়িটি থাকা অবস্থায় বিস্ফোরণের 10 নম্বর বিস্ফোরণের আগে ফরিদাবাদ থেকে জব্দ করা বিস্ফোরকটির মতোই ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পাশাপাশি যেটি জানা যাচ্ছে 13 দিন আল-ফাল্লাহ বিশ্ববিদ্যালয়ে ছিল এই উমরের গাড়ি, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়িটি 13 দিন ধরে আল-ফাল্লাহ বিশ্ববিদ্যালয়ে ছিল। দিল্লির বিস্ফোরণে ব্যবহৃত ঘাতক গাড়ি নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর অনুযায়ী I-20 গাড়িটি 29 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছিল, অর্থাৎ এই 13 দিন সেই বিশ্ববিদ্যালয়ে ছিল। ডক্টর মুজাম্মিলের শাকিলের গাড়ির পাশেই রাখা ছিল উমারের গাড়ি, এবং 29 তারিখ সেটি কেনা হয়েছিল, এমনটাই জানা যাচ্ছে। এর মধ্যেই দূষণ পরীক্ষার জন্য এটি বের হয়, দূষণ পরীক্ষা অর্থাৎ পলিউশনের জন্য গাড়িটি বের করা হয় একদিন, তারপর ফের একই জায়গায় এনে রেখে দেওয়া হয়। যা দেখে তদন্তকারীরা অনুমান করছে যে এটি পূর্ববর্তী পরিকল্পনা, এবং তারপরেই কিন্তু কাজটি সম্পন্ন হয়েছে, এমনটাই কিন্তু দেখাচ্ছি। 29 অক্টোবরের আমরা দৃশ্য দেখাচ্ছি, যেখানে গাড়ি দূষণ পরীক্ষা অর্থাৎ গাড়ির পলিউশন করানোর জন্য গাড়িটি বের করা হয়েছিল, এবং তারপরে ফের একবার সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু গাড়িটি নিয়ে যাওয়া হয়। অর্থাৎ গাড়িটি বিশ্ববিদ্যালয়ে কেন রাখা হচ্ছিল এ নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। 13 দিন থেকে একটি গাড়ি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থাকছে, অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী কেউ জানছে না, এমনটাই কিন্তু মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। 29 অক্টোবর গাড়ির দূষণ পরীক্ষার জন্য, পলিউশনের জন্য সেই গাড়িটি নিয়ে যাওয়া হয়, বের করা হয়, পলিউশন কমপ্লিট করানো হয়, এবং তারপরে সেই গাড়িটি ফের একবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রেখে দেওয়া হয়, এমনটাই পুলিশ সূত্রে কিন্তু আমরা জানতে পারছি। লালকেল্লার বিস্ফোরণে গ্রেফতার হওয়া 8 জনের মধ্যে 6 জনই রয়েছেন চিকিৎসক, অর্থাৎ চিকিৎসকরা যে এই ঘটনার সঙ্গে যুক্ত তা একেবারে স্পষ্ট। গোয়েন্দা বিভাগ সূত্রে যেটি জানা যাচ্ছে, যেটি আমরা এক্সক্লুসিভ আপনাদের দেখিয়েছিলাম, যে ফরিদাবাদের একটি হাসপাতাল থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছিল, যে হাসপাতালে সাধারণ মানুষরা চিকিৎসা করাতে যান, সেই হাসপাতাল থেকে এই বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেই কিন্তু যে ডাক্তাররা সামিল রয়েছে এই কাণ্ডের সঙ্গে, সেই নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন উঠতে শুরু করেছিল। এরপরে যেটি জানা যাচ্ছে এই ঘটনার সঙ্গে যে 6 জন যুক্ত প্রত্যেকেই ডাক্তার। দিল্লি বিস্ফোরণের জাইশি মোহাম্মদ সংস্থার যোগ, এমনটাই অভিযোগ উঠে আসে। ডক্টর মুজামিল শাকিল তিনি ফরিদাবাদ থেকে গ্রেফতার হয়েছেন, ডক্টর আদিল তিনি সাহারানপুর থেকে গ্রেফতার হয়েছেন, এবং ডক্টর শাহিদ তিনি ফরিদাবাদ থেকে গ্রেফতার হয়েছেন। অর্থাৎ ফরিদাবাদ বারবার উঠে আসছে প্রত্যেকটি জিনিসের শিরোনামে। দিল্লি বিস্ফোরণের সময় ডক্টর শাহিন
তাকে লখনৌ থেকে গ্রেফতার করা হয়, ডক্টর মহিউদ্দিন আহমেদাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয় এবং ডক্টর উমার নবী তাকে ফরিদাবাদের আল ফাল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার করা হয় এবং সেখানকার তিনি অধ্যাপক, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ডক্টর শাহিনের কথা বলি, পেশায় তিনি মেডিকেল কলেজের লেকচারার, অর্থাৎ মেডিকেল কলেজে তিনি সাধারণ ছাত্রছাত্রীদের তিনি পড়ান এবং চমকপ্রদ কেরিয়ার ছিল ডক্টর শাহিদের। কিন্তু গত সপ্তাহে তাকে ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সন্ত্রাসীবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা বলেছেন হোয়াইট কলার টেরর, অর্থাৎ ডাক্তারির মতো পেশার আড়ালে জঙ্গি স্লিপার সেল হিসেবে কাজ করতেন তারা। অর্থাৎ তারা দেখাতেন তারা ডাক্তার, তারা দেখাতেন তারা সাধারণ মানুষের চিকিৎসা করছেন, তারা দেখাতেন তারা সাধারণ মানুষের পাশে আছেন, ভারতীয় নাগরিকের পাশে আছেন, কিন্তু তার পেছনে তারা সন্ত্রাসবাদীমূলক কাজ করছেন, এমনটাই গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারছি। অনুমান করা হচ্ছে সরাসরি যোগ ছিল পাকিস্তানের কুখ্যাত জৈশ-ই-মোহাম্মদ জঙ্গি দলের সঙ্গে। অর্থাৎ দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জৈশ-ই-মোহাম্মদ যে জঙ্গি সংগঠন, তাদের যে যোগ রয়েছে তা কিন্তু এখন একেবারে স্পষ্ট। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। 6 জন ডাক্তার গ্রেফতার হয়েছেন, প্রত্যেকে জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে যোগ রয়েছে, এমনটা কিন্তু প্রশ্ন উঠে আসছে। লালকেল্লার কাছে বিস্ফোরণের পরিকল্পনায় শাহিদের হাত ছিল বলেও সন্দেহ করা হচ্ছে। মেয়ে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত শুনে কি বললেন তার বাবা, সে বিষয়ে কিন্তু উঠছে প্রশ্ন। বাবা শাহিদ আনসারি তিনি বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী, এমনটাও অভিযোগ উঠে আসে। তিনি জানিয়েছেন গত 1.5 বছর ধরে ডক্টর শাহিনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না এবং আনসারি আরও বলেছেন, আমার 3 সন্তান শাহিন এবং পারভেজ রয়েছে। শাহিন প্রথমে কানপুরের GSVM মেডিকেল কলেজে পড়াশোনা করতেন, পরবর্তীতে সহকারী অধ্যাপকের চাকরিতে তিনি যুক্ত হন। তবে 2013 সালে বিনা নোটিশে এবং চাকরি ছেড়ে দিয়েছেন তিনি, এমনটাই কিন্তু তার বাবার মতে কিন্তু জানা যাচ্ছে। শাহিনের বাবা এমনটাই বলেছেন। মহারাষ্ট্রের জাফর হায়ার সঙ্গে বিয়ে করেছেন শাহিন, কিন্তু নিজেদের মধ্যে বিবাহের জেরে 2015 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। 2021 সালে মেডিকেল কলেজের অনুপস্থিতির কারণে তাকে বরখাস্ত করা হয়। চাকরি ছাড়ার পর শাহিদ ফরিদাবাদে চলে গিয়েছিলেন, এমনটাই জানা যাচ্ছে। তদন্তকারীদের অনুমান ফরিদাবাদের মুজামিলের সঙ্গে আলাপ হয় শাহিনের। আল ফাল্লাহ বিশ্ববিদ্যালয়ে মুজামিলের মাধ্যমেই প্রবেশ করেন তিনি, তার সঙ্গেই প্রবেশ করেন তিনি এবং সেখান থেকেই আতঙ্কবাদী বা যে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক, তার সঙ্গে ধীরে ধীরে তারা যুক্ত হন, এমনটাই তদন্তকারীরা অনুমান করছেন। এবং শাহিনের বাবা আরও বলেছেন, পুলিশের থেকেই মেয়ের গ্রেফতারির খবর পেয়েছি, অর্থাৎ পুলিশের মাধ্যমে মেয়ে যে গ্রেফতার হয়েছে প্রথম খবর তার বাবা এইভাবেই পান। তবে তিনি বিশ্বাস করেন বা তার বিশ্বাস যে তার মেয়ে এমন কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে পারবেন না, এমনটাই তার বাবা জানিয়েছেন, শাহিনের বাবা। অর্থাৎ এই যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এখানে জৈশ-ই-মোহাম্মদ যে পাকিস্তানি সন্ত্রাসবাদী যে গোষ্ঠী তার যে যুক্ত রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বলা চলে যে স্পষ্ট হয়ে যাচ্ছে। 6 জন গ্রেফতার হয়েছেন, 6 জনই ডাক্তার রয়েছেন এবং প্রত্যেকে যে এই যে ডাক্তারির পেছনে, ডাক্তারির আড়ালে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ করতেন তা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আরেকটি চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো এক্সক্লুসিভ কেটিভি বাংলার পর্দায়। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সময় আরেকটি সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি এক্সক্লুসিভ। দিল্লি বিস্ফোরণ, সেই বিস্ফোরণ রাজধানী দিল্লির বুকে যে বিস্ফোরণ, অর্থাৎ যেখানে শিউরে উঠেছে, আটকে উঠেছে গোটা ভারত, সেই বিস্ফোরণে দেখাচ্ছি চাঁদনি চক মেট্রো স্টেশন সংলগ্ন এই বিস্ফোরণ কাণ্ডের এই সিসিটিভি ফুটেজ, যেখানে জমজমাট লোকের ভিড় রয়েছে, যেখানে প্রত্যেক সময় জনবহুল এলাকা নামে পরিচিত সেই চাঁদনি চক মেট্রো স্টেশন 1 নম্বর গেটের বাইরে যে বিস্ফোরণ ঘটে, সেই বিস্ফোরণের চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। সেই মুহূর্তের দৃশ্য, যখন বিস্ফোরণ হয়, সিগন্যাল যখন লাল হয় এবং গাড়িটি যখন ধীর গতিতে, হরিয়ানার গাড়িটি যখন ধীর গতিতে আসে, সেই মুহূর্তের চাঞ্চল্যকর বিস্ফোরণের ফুটেজ, সিসিটিভি ফুটেজ কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি।
চাঁদনি চক মেট্রো স্টেশন, লালকেলা, সেই লালকেলা যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের স্বার্থে একাধিকবার তিনি বক্তব্য দিয়েছেন, সেই লালকেলা যেখানে সবসময় আমরা দেখি নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকে, সেই নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে এই বিস্ফোরণ কাণ্ডে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নয়া মোড় বলা যেতে পারে, যেখানে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ সেই ফুটেজ, যেখানে চাঁদনি চক মেট্রো স্টেশন 1 নম্বর গেটের সামনে যে বিস্ফোরণ ঘটে, যে বিস্ফোরণ আটকে দিয়েছে, শিউরে দিয়েছে গোটা ভারতকে। সেই বিস্ফোরণের ফটো কিন্তু ভিডিও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বিস্ফোরণের পর আরও 22টি গাড়ি ঝলসে গেছে, যেখানে সাধারণ মানুষরা যারা যাত্রীরা ছিলেন তাদের পরিচয় জানা যাচ্ছে না, তাদের যে দেহ সেই একেবারে ঝলসে গেছে, তাদের পরিচয় মিলছে না। ডিএনএ টেস্ট করে তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। সেই মুহূর্তের কিন্তু আমরা আপনাদের সিসিটিভি ফুটেজ তুলে ধরছি এক্সক্লুসিভ কেটিভি বাংলার পর্দায়। চাঞ্চল্যকর মোড় উঠে আসছে এই বিস্ফোরণ কাণ্ডে, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, যেখানে বলা হচ্ছে যে এই বিস্ফোরণ পরিকল্পনা মাফিক হয়নি। অর্থাৎ এই বিস্ফোরণ যদি পরিকল্পনা মাফিক হতো তাহলে আরও কত ব্লাস্ট হতো বা আরও কত জোরালোভাবে এই বিস্ফোরণ হতো তা নিয়ে কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। অর্থাৎ পরিকল্পনা মাফিক বিস্ফোরণ না হওয়ার পরেও 22টি গাড়ি ঝলসে গেছে, 12 জন সাধারণ মানুষের, নিরীহ মানুষের প্রাণ গেছে। কেউ পরিযায়ী শ্রমিক ছিলেন, কেউ বাস চালক ছিলেন, কেউ নিজের আত্মীয়কে দেখা করতে এসেছিলেন দিল্লিতে, সেই সাধারণ নিরীহ মানুষের প্রাণ কিন্তু বলি হলো এই বিস্ফোরণ কাণ্ডে। এতেই কিন্তু ফের একবার ভারতবাসীর মনে আতঙ্ক তৈরি হয়েছে, আতঙ্কের দানা বাঁধতে শুরু করেছে যে ভারতের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। যেখানে আমরা পেহেলগাঁও হত্যাকাণ্ডের দৃশ্য দেখেছি, যেখানে নির্বিচারে জঙ্গি সংগঠনের পক্ষ থেকে ভারতীয় পর্যটকদের নির্বিচারে গুলি মেরে ঝাঁঝরা করে দেওয়া হয়, সেখানে দাঁড়িয়ে থেকে ফের একবার এমন সন্ত্রাস কার্যকলাপ যেখানে 12 জন নিরীহ মানুষের প্রাণ গেল, ঝলসে মৃত্যু হলো তাদের। তারা একবার তাদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন না, তারা একবার নিজের পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পেলেন না। সেই দৃশ্যই কিন্তু ফের একবার আটকে দিচ্ছে গোটা ভারতকে। আমরা দেখাচ্ছি আপনাদের সেই মুহূর্তের দৃশ্য, সোমবার সন্ধ্যার দৃশ্য, যখন গোটা চাঁদনি চক নিজের কাজে ব্যস্ত, যখন গোটা চাঁদনি চক নিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সেই সময় ব্যস্ত। কেউ কথা বলছেন, কেউ দোকানে দাঁড়িয়ে রয়েছেন, কেউ মেট্রো স্টেশন থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছেন, কেউ পরিবারের সঙ্গে দেখা করবেন, কেউ বিভিন্ন কাজে বেরোবেন, সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু এমন বিস্ফোরণ, যখন জনবহুল এলাকায় মানুষ ব্যস্ত সেই জায়গায় এই বিস্ফোরণ হওয়ায় কিন্তু এবার মানুষের মনে উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড় যেটি উঠে আসছে, যেটি খবরের শিরোনামে জানা যাচ্ছে, যেটি তদন্তকারী সংস্থারা দাবি করছে যে এই বিস্ফোরণ কাণ্ডে জৈশ-ই মোহাম্মদ তাদের হাত থাকার কিন্তু একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে। এই মুহূর্তে আমরা আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, তোমার থেকে জানতে চাইবো যে বিস্ফোরণ কাণ্ড ঘটেছে যা আটকে দিয়েছে গোটা ভারতবর্ষকে, সেখানে দাঁড়িয়ে এবার তদন্তকারী সংস্থা তারা বলছেন যে এই বিস্ফোরণ পরিকল্পনা মাফিক হয়নি। অর্থাৎ যদি পরিকল্পিতভাবে হতো তাহলে বিস্ফোরণের রেশ আরো ভয়াবহ, আরো বড় হতো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অংশুমান, ঠিক কি আপডেট মিলছে এই মুহূর্তে? অংশুমান, এসেছে যেটা বিস্ফোরণের মুহূর্তে, সেটা কিন্তু এখান থেকে সবাই আতঙ্কিত হয়ে গেছে। কারণ যেভাবে মানুষজন দাঁড়িয়েছিল, হঠাৎ আচমকা বিস্ফোরণে মানুষের কিন্তু ছোটাছুটি পড়ে যায়, তারা কিন্তু দিশাহারা হয়ে যায় কোন দিকে যাবে। এবং এই বিস্ফোরণের পরেই যে অবস্থা ছিল, একের পর এক গাড়িগুলোতে আগুন ধরে যায়, সেই আগুনের লেলিহান সেখানে সম্পূর্ণ অঞ্চলকে গ্রাস করে। তৎক্ষণাৎ সেখানে পুলিশের বড় দল এসে পৌঁছে যায়, তারপর সেখান থেকে উদ্ধার কার্য চালায়। তারপরে এনআইএ তদন্ত শুরু করে যেটা তারা জানতে পারে যে এর পিছনে কিন্তু অন্য একটা বিদেশি সংগঠনের হাত থাকতে পারে এবং তাদের মাধ্যমেই ঘটানো হয়েছে।
অর্থাৎ আমরা দেখেছিলাম যে বিভিন্নভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের বিভিন্ন গোয়েন্দা প্রধানদের সঙ্গে যে বৈঠক করেছে, বৈঠক করার পর তাদেরকে নির্দেশ দিয়েছিল যাতে অবিলম্বে এইটার সমাধান করা হয়। যে এই যে বিস্ফোরণটা বিস্ফোরকগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কারায় বিস্ফোরণ ঘটিয়েছিল এবং কিভাবে ঘটলো সমস্ত বিষয়ে তদন্ত করার জন্য নির্দেশ দেন। এবং তারপরেই এনআইএ তদন্তে নামে এবং তদন্তে নেমে এবং কেন্দ্রীয় যে অন্যান্য সংস্থাগুলো আছে, এনএসডিও আছে তার মধ্যে, তারা তদন্তে নেমে তারা কিন্তু সন্দেহ করে যে এর মধ্যে যে বিভিন্ন জঙ্গি সংগঠনের হাত রয়েছে এবং তাদের মাধ্যমে এটা করা হয়েছে। তবে এই বিস্ফোরণ কোনো নিয়ন্ত্রিত বিস্ফোরণ হয় কিনা সেটা কিন্তু এখনো পরিষ্কার বলতে পারছে না। তবে যেখানে দেখা যাচ্ছে একটা রেড সিগন্যাল, গাড়ির বাতিটা সিগন্যালের বাতি যখন লাল হয় ঠিক তখনই কিন্তু একটি গাড়িতে বিস্ফোরণ হয়। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে এই গাড়িতে, যেটা হরিয়ানা নম্বরের গাড়ি ছিল এবং গাড়ির মালিককে যেটা খুঁজে তাকে কিন্তু অন্য জায়গাতে আরএসবি গ্রেপ্তার করা হয়েছে, সেখানে কিন্তু মনে করা হচ্ছে যে এটা কিন্তু পরিকল্পিতভাবে অনেক পরিকল্পনা করেই কিন্তু বিস্ফোরণ ঘটানো হয়েছে। কারণ এই যে লালকেল্লা অঞ্চলটি দেশের মধ্যে সব থেকে নিরাপত্তা বলয় মোড়া থাকে, কারণ এটা ভারতের বিরাট স্মৃতিসৌধ এবং ভারতের একটা গর্ব একটা স্মৃতিসৌধ, সেইখানে কঠোর নিরাপত্তা থাকে। নিরাপত্তার মধ্যে এইভাবে বিস্ফোরণ ঘটানো এটা সত্যিই আশ্চর্যজনক এবং এর পিছনে বড় বিদেশি শক্তির বা জঙ্গি সংগঠনের হাত আছে, এটা মোটামুটি কিন্তু নিশ্চিত করে দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। অংশমান, তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো। তদন্তকারী সংস্থারা এই মুহূর্তে তারা যেটি গোয়েন্দা সূত্রে যে খবর উঠে আসছে যে জেএসি মোহাম্মদের যোগ থাকার কিন্তু একটি বড় খবর উঠে আসছে এবং পাশাপাশি 6 জন ডাক্তার যে গ্রেফতার হয়েছেন তারাও এই সংগঠনের সঙ্গে যুক্ত, এমনটা উঠে আসছে। ঠিক কি জানা যাচ্ছে অংশমান? দেখো, জয়সি মোহাম্মদের যে সংগঠন, এই সংগঠনের নামটা উঠে আসা স্বাভাবিক, কারণ এই সংগঠন এর আগে যতজন নাশকতামূলক কাজ চালিয়েছে তার সঙ্গে এটা কিন্তু অনেকটাই মিল খুঁজে পাচ্ছে তদন্তকারী সংস্থারা। এবং একের পর এক কয়েকজনকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অর্থাৎ সেই ডাক্তার কিন্তু এই সংগঠনের সঙ্গে যুক্ত, এটা কিন্তু প্রাথমিকভাবে মনে করছে। যে সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু এখন তদন্ত করছে এবং তদন্তটা শেষ না পর্যন্ত পরিষ্কার করে বলা যাচ্ছে না। তবে এই ধরনের বিস্ফোরণ যাতে এখনো পর্যন্ত প্রচুর লোকের মৃত্যু হয়েছে এবং এক কথা বলা যায় ভারতবর্ষের যে নিরাপত্তার দিকে কিন্তু আঙ্গুল তুলে দিয়েছে যে এই ধরনের বিস্ফোরণটা একটা ভারতবর্ষের মধ্যে সব থেকে নিরাপত্তা দিয়ে বেষ্টিত যে অঞ্চল, অর্থাৎ লালকেল্লার সামনে কিভাবে করলো এটা কিন্তু বড় প্রশ্ন তুলে দিয়েছে। তবে সমস্তটাই তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থাগুলো। বেশ অংশমান, তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। যেভাবে একের পর এক ডাক্তার গ্রেফতার হচ্ছেন, এখনো পর্যন্ত 6 জন গ্রেফতার হয়েছে, সেক্ষেত্রে এই ডাক্তার এক অমূল্য পেশা, তার পেছনে যে এই যে গোয়েন্দা বা এই যে সন্ত্রাস বিরোধী কার্যকলাপের সঙ্গে যে তারা যুক্ত থাকার যে অভিযোগ উঠে আসছে, সেক্ষেত্রে মানুষ আগামী দিনে ডাক্তারদের বিশ্বাস করতে তো কিছুটা ভয় পাবে, কি মনে হচ্ছে অংশমান? দেখো, এটা ডাক্তারদের বিশ্বাসের ভয় বা যেটা বড় ব্যাপার নয়। এই ধরনের জঙ্গি সংগঠনগুলো যখনই আসে তখনই তারা বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাদের দলে টানার চেষ্টা করে। সেখানে যারা প্রলোভিত হয়ে যায়, তারা ওই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন তাদেরকে ব্যবহার করে কিন্তু এই ধরনের নাশকতামূলক কাজকর্ম চালাচ্ছে। এক্ষেত্রে এটাই মনে করা হয়ে যেতে পারে যে পেশায় ডাক্তার হতে পারে, কিন্তু তার প্রলোভনটা বড্ড বেশি ধরনের ছিল। সেই কারণেই এই সংগঠনের প্রলোভনে পা দিয়েছে এবং বাড়িতে বিস্ফোরক জমিয়ে রেখেছিল, তার হাসপাতালের মধ্যে বিস্ফোরক জমিয়ে রেখেছিল এবং তারপরে এই ধরনের নাশকতামূলক কাজকর্মের সঙ্গে জড়িয়ে যায়। কিন্তু জোরালেও যে তদন্তকারী সংস্থা এনআইএর তদন্তের মাধ্যমে তার নাম উঠে আসে এবং তাকে কিন্তু তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তার কাছ থেকেও প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই ডাক্তার হোক বা খেলোয়াড় হোক, অন্য সমাজের যে কোনো পেশার মানুষজন হোক, জঙ্গি সংগঠনগুলো কিন্তু তাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দিকে তাদের দলে টানার চেষ্টা করে। এক্ষেত্রে তারা হয়তো ডাক্তারকে সেরকম প্রলোভন দিয়ে দলে টানার চেষ্টা করেছে বলে মনে করা হচ্ছে। অংশমান, তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। শুধুমাত্র যে ডাক্তার তেমনটা নয়, পাশাপাশি যে আরেকটি খবর উঠে আসছে, আল ফাল্লাহ বিশ্ববিদ্যালয়ের খবর উঠে আসে, যেখানে এই যে গাড়িতে বিস্ফোরণ হয়, এই গাড়িটি প্রায় 13 দিন ধরে সেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছিল এবং একদিন বেরিয়েছিল সেই গাড়িটি শুধুমাত্র পলিউশন করানোর জন্য। অর্থাৎ এই যে পরিকল্পনা, সে কি বিশ্ববিদ্যালয়ে হয়েছে, কি মনে হচ্ছে অংশমান? দেখো, এটা তো পরিষ্কার যে এটা পূর্ব পরিকল্পিত এবং অনেক দিনের পরিকল্পনা করে এই বিস্ফোরণটা ঘটনা ঘটেছে এবং গাড়িটা কিনে নিয়ে এসে রাখা এবং সেটা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন ধরে 13 দিন ধরে ফেলে রাখা এবং গাড়িটি যখন বের করে নিয়ে আসে তার জন্য কি পলিউশন করার জন্য সে একদিন বের করার পর তারপর নিয়ে আসে।
নিয়ে আসার পর দিল্লির রাস্তায় যে বিস্ফোরণের পর এই গাড়ির নম্বর প্লেট দিয়ে গাড়িটিকে চিহ্নিতকরণ করা হয়। অর্থাৎ এই গাড়িটা নিয়ে এসে একটা জায়গায় রেখে দিয়ে যাতে গোয়েন্দাদের নজর এড়ানো যায় সেরকম যত রকম চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা করেছে এবং যার ফলেই কিন্তু এই জঙ্গি সংগঠনটা বিস্ফোরণটা ঘটিয়েছে। এবং বিস্ফোরণের সময় যেটা দেখা গেছে, গাড়িটি এসে লালকেল্লার সময় অর্থাৎ যে মেট্রো স্টেশনে 1 নম্বর গেটের কাছে সিগন্যালের আলো লাল হতে সেটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এই বিস্ফোরণ হয়। অবশ্যই সেখানে কিন্তু আত্মঘাতী বিস্ফোরণ এটা একটা বলা যেতেই পারে, কারণ তখন গাড়ির ভেতরে কোনো ড্রাইভার ছিল, সেই গাড়িটি চালিয়ে নিয়ে আসছিল এবং তারপরে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের ফলে আশেপাশে কয়েকটি গাড়িতে আগুন লেগে যায় এবং তারপরে কিন্তু আরো দুটো বিস্ফোরণ পাওয়া গেছে। সেটা অন্যভাবে হোক বা বিস্ফোরণ ঘটানোই হোক, সেটা কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ। তবে এতে মোট কিন্তু 26টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিস্ফোরণের ফলে এবং যার ফলে কিন্তু দেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা, যে গোয়েন্দা দপ্তরের ব্যবস্থা, সেটার দিকে প্রশ্নের মুখে দাঁড় করে দিয়েছে এই সংগঠন। ধন্যবাদ অংশুমান আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, দিল্লিতে বিস্ফোরণ, সেই বিস্ফোরণে নয়া মোড় চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো গোয়েন্দা বিভাগ পক্ষ থেকে কিন্তু উঠে আসে এবং এরই মধ্যে একটি সিসিটিভি ফুটেজের কিন্তু ভাইরাল হয়েছে, সেই দৃশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। চাঁদনি চক মেট্রো স্টেশন সংলগ্ন সেই সিসিটিভি ফুটেজ, যখন এই বিস্ফোরণ হয় সেই দৃশ্যই কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে।